চলুন একটু কল্পনা করা যাক, আপনি একজন মধ্যযুগীয় বণিক, বহু দূর দেশ পাড়ি দিয়ে এসে বাংলার বন্দরে জাহাজ ফিরিয়েছেন। আপনার কানে শুধু একটাই কথা, কিংবদন্তি তুল্য বাংলার ঐশ্বর্য, যার টানে ইউরোপ থেকে চীন সব দেশের বণিকরাই এখানে ছুটে আসে। এই উক্তিটি ছিল তখনকার বাংলার আসল পরিচয়। আজকের এই আলোচনায় আমরা ডুব দেব ঠিক সেই সময়কার বাংলায়। দেখব কিভাবে বিভিন্ন সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধনে তৈরি হয়েছিল এক সমৃদ্ধ আর সৌহার্দ্যপূর্ণ সমাজ, যা সেই বণিকের চোখে ধরা পড়েছিল। তো একজন ব্যবসায়ী হিসেবে এই বণিকের চোখে প্রথম কোনটা পড়বে? অবশ্যই এখানকার অর্থনীতি। বাংলা সালতানাত তখন ছিল একটা গ্লোবাল ট্রেডিং হাবের মতো, যার ইঞ্জিন ছিল সচল। চলুন এই যাত্রার শুরুতে এর অর্থনৈতিক ভিত্তিটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই যে দেখুন, সালতানাতের আসল শক্তিটা কিন্তু লুকিয়েছিল এর টাকশাল শহরগুলোর বিশাল নেটওয়ার্কে। গৌড়, পান্ডুয়া, সোনারগাঁও থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত এই সব শহর থেকে তৈরি হতো টাকা নামের একটা স্ট্যান্ডার্ড রূপার মুদ্রা। ভাবা যায়, এই একটা মুদ্রা ব্যবস্থা গোটা অঞ্চলের অর্থনীতিকে একটা সূত্রে বেঁধে ফেলেছিল আর ব্যবসা বাণিজ্যকে করে তুলেছিল অনেক সহজ। তার মানে ব্যাপারটা শুধু একটা মুদ্রা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এই টাকা ছিল বাংলার সার্বভৌমত্বের এক বিরাট প্রতীক। আর এর বিশুদ্ধতা, সেটাই ছিল আন্তর্জাতিক বাণিজ্যে বাংলার সবচেয়ে বড় তুরুপের তাস। ভাবুন তো, সেই সময় যখন বিভিন্ন রাজ্যের মুদ্রার মান নিয়ে ব্যবসায়ীদের হাজারো চিন্তা, তখন বাংলার খাঁটি রূপার টাকা সবার আস্থা অর্জন করে নিয়েছিল। আর এই আস্থাই ছিল সালতানাতের অর্থনৈতিক সাফল্যের মূল ভিত্তি। আচ্ছা, আমাদের বণিক তো এখন দেশের আরও ভেতরের দিকে এগোচ্ছে, আর ব্যবসার পাশাপাশি তার চোখে এখন পড়ছে এখানকার ভাষা আর সংস্কৃতির এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন। চলুন দেখি সালতানাতের ভেতরে সাংস্কৃতিক আর প্রশাসনিক দিক থেকে ঠিক কী ঘটছিল। ব্যাপারটা কিন্তু খুব মজার আর শাসকদের বিচক্ষণতারও পরিচয় দেয়। একদিকে তারা ফার্সি ভাষাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ সেটা ছিল তখনকার ইসলামিক দুনিয়ার আন্তর্জাতিক ভাষা। আবার ঠিক তারাই প্রথমবারের মতো সাধারণ মানুষের মুখের ভাষা বাংলাকে রাজসভার মর্যাদা দিচ্ছেন, তাকে পৃষ্ঠপোষকতা করছেন। আর এই দুটো ভাষার মেলবন্ধনের সবচেয়ে সুন্দর উদাহরণ যদি কিছু থাকে, তবে সেটা হলো এই দোভাষী সাহিত্য। এটা কিন্তু শুধু দুটো ভাষার মিশ্রণ ছিল না, ছিল দুটো সংস্কৃতির আত্মার এক হয়ে যাওয়া। এই ফিউশনের ফলেই জন্ম নিয়েছিল শিল্প সাহিত্যের এমন সব নতুন ধারা, যা বাংলার পরিচয়কেই বদলে দিয়েছিল। বণিকের এই যাত্রাপথে তার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল কি জানেন? এখানকার স্থাপত্য। এই যে সাংস্কৃতিক মেলবন্ধনের কথা আমরা বলছি, তার সবচেয়ে জীবন্ত আর স্পষ্ট প্রমাণ ছিল এই সময়ের অসাধারণ সব দালানগুলো। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৩৮৭। ভাবা যায়, এটা কোনো সাধারণ সংখ্যা নয়। এটা ছিল সালতানাতের বিশালতা, তাদের উচ্চাকাঙ্ক্ষা আর ক্ষমতার এক দারুণ প্রতীক। আদিনা মসজিদ ছিল তখনকার সময়ে তাদের শক্তির এক অসামান্য নিদর্শন। চলুন এবার দেখি এই স্থাপত্যগুলো ঠিক কিভাবে তৈরি হয়েছিল। একদিকে যেমন ছিল পারস্য আর মধ্য এশিয়া থেকে আসা বিশাল সব খিলান আর গম্বুজের ধারণা, যা দালানগুলোকে একটা রাজকীয় ভাব দিত। অন্যদিকে আবার ছিল বাংলার নিজস্ব ঐতিহ্য, একদম গ্রামের কুঁড়েঘরের মতো দেখতে বাঁকানো দোচালা ছাদ আর জটিল সব টেরাকোটার কাজ। আর এই দুটোর মিলনে তৈরি হয়েছিল বাংলার স্থাপত্যের এক সম্পূর্ণ নতুন নিজস্ব পরিচয়। এই স্থাপত্যের গায়ে যে শুধু ইট পাথর ছিল তা কিন্তু নয়, এর অলঙ্করণেও ছিল সেই একই মিলনের গল্প। মসজিদের দেয়ালে হয়তো ইসলামিক জ্যামিতিক নকশার পাশেই খোদাই করা হয়েছে হিন্দু মন্দিরের ঘণ্টা আর শিকলের ডিজাইন, বা হয়তো বৌদ্ধ বিহারের মতো চৈত্য জানালা। এটা ছিল শিল্পের মাধ্যমে ধর্মীয় সহাবস্থানের এক অসাধারণ উদাহরণ। তো এই যে এত মিলমিশের ছাপ স্থাপত্যে, ভাষায়, এর পেছনের কারণটা কি? কারণটা হলো এখানকার সমাজ। আমাদের বণিক তার যাত্রাপথে শুধু দালান কোঠা নয়, দেখছি সমাজের ভেতরের সম্প্রীতির ছবিটাও। চলুন এবার সেই দর্শন আর নীতিগুলো নিয়ে একটু কথা বলা যাক, যা এই স্থিতিশীল আর সহনশীল সমাজটার ভিত্তি ছিল। দেখুন, এই সম্প্রীতি কিন্তু এমনি এমনি আসেনি। এটা ছিল একেবারে সুচিন্তিত কিছু রাষ্ট্রীয় নীতির ফল। রাজ্যের মন্ত্রী বা প্রশাসকের মতো বড় বড় পদে অমুসলিমদের বসানো হচ্ছে,
মহাভারতের মতো ধর্মগ্রন্থ অনুবাদে রাজসভা সাহায্য করছে, আবার মন্দির তৈরির জন্য করমুক্ত জমিও দেওয়া হচ্ছে। এসবই ছিল একটা বহুমাত্রিক সমাজ গড়ে তোলার সচেতন প্রচেষ্টা। আর এই সামাজিক সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুফিরা। তারা ধর্মীয় বিদ্বেষের বদলে সাম্য আর মানবতার কথা বলতেন। তাদের খানকা বা আস্তানাগুলো ছিল সবার জন্য খোলা, কোনো জাত বা ধর্মের ভেদাভেদ ছিল না। আর এটাই বর্ণপ্রথায় পিছিয়ে পড়া স্থানীয় মানুষদের ভীষণভাবে আকর্ষণ করেছিল। তো আমাদের বণিকের এই যাত্রা প্রায় শেষের দিকে। সে শুধু বাংলার ভেতরের ঐশ্বর্যই দেখেনি, দেখেছে গোটা বিশ্বের সঙ্গের যোগাযোগটা কতটা গভীর ছিল। চলুন এই পর্বের শেষে বাংলার আন্তর্জাতিক সম্পর্ক আর ইতিহাসে এর দীর্ঘস্থায়ী প্রভাবটা একটু দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। বাংলা কিন্তু কখনোই একটা বিচ্ছিন্ন দ্বীপ ছিল না। চতুর্দশ শতকেই এর বাণিজ্য পৌঁছে গিয়েছিল আফ্রিকা পর্যন্ত। পঞ্চদশ শতকে মিং চীনের সঙ্গে ছিল নিবিড় কূটনৈতিক সম্পর্ক। আর ষোড়শ শতকের পর তো ইউরোপীয় বণিকরা এর সম্পদের টানে এখানে আসতে বাধ্য হয়েছিল। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? সাংস্কৃতিক মেলবন্ধনের এই যে প্রায় ৫০০ বছরের দীর্ঘ ইতিহাস, আজকের দিনে দাঁড়িয়ে একটা সহনশীল আর সমৃদ্ধ সমাজ গড়তে এই ইতিহাস থেকে আমরা ঠিক কী শিখতে পারি? এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।